এসব তুমি কি বলছো আহান? এত রাতে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, আর এখন তুমি বলছো আমাকে বিয়ে করতে পারবে না? আমি কি তোমাকে একবারও বলেছিলাম বাড়ি থেকে পালিয়ে আসতে? দেখো অন্তরা, তুমি বাসায় ফিরে যাও। তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কথাগুলো যেন বজ্রপাতের মতো আঘাত করল অন্তরার বুকে। মুহূর্তের মধ্যেই সে আহানের শার্টের কলার শক্ত করে চেপে ধরল। চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। সে কাপা গলায় বলল, তুমি বুঝতে চাইছো না কেন? আমার ফ্যামিলি আমার বিয়ে অন্য কোথাও ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো। আহান বিরক্ত হয়ে জোরে অন্তরার হাত নিজের কলার থেকে সরিয়ে দিল। তার কণ্ঠে এবার স্পষ্ট রাগ। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, মানে পারবো না। যেভাবে বাড়ি থেকে বেরিয়ে এসেছো ঠিক সেভাবেই ফিরে যাও। বাবা মায়ের কথা মতো বিয়ে করে নাও, এটাই তোমার জন্য ভালো হবে। অন্তরার চোখ ভিজে উঠল। অসহায় দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে অনুনয় করল, প্লিজ আহান, এমনটা করো না। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? প্লিজ একবার আমার কথাটা শোনো। কিন্তু আহান যেন কিছুই শুনল না। এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালো না সে। চলে যাওয়ার আগে শুধু একবার পেছন ফিরে ঠান্ডা গলায় বলল, আজকের পর আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। আমাকে ভুলে যাও। কথাগুলো বলে আহান ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। অন্তরা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মনে হলো তার চারপাশের পৃথিবীটা মুহূর্তেই থেমে গেছে। বুকের ভেতরটা যেন কেউ শূন্য করে দিয়েছে। যে মানুষটার হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিল, যে মানুষটার জন্য নিজের পরিবার, নিজের সম্মান সব কিছু পিছনে ফেলে চলে এসেছে, সেই মানুষটাই আজ তাকে নির্দয়ভাবে ফিরিয়ে দিল। এরকম তো হওয়ার কথা ছিল না। বাবা মায়ের পছন্দ করা পাত্রকে বিয়ে করবে না বলেই তো সে বাড়ি থেকে পালিয়ে এসেছিল। ভেবেছিল আহান তাকে নিজের করে নেবে, কারণ আহান তাকে ভালোবাসে। অথচ আজ সেই আহানই তাকে ফিরে যেতে বলছে। কিন্তু এখন সে ফিরবে কিভাবে? কোন মুখে পরিবারের সামনে দাঁড়াবে? সবাইকে কি উত্তর দেবে? অসংখ্য প্রশ্ন মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। দিশেহারা পায়ে হাঁটতে শুরু করলো অন্তরা। রাস্তার দুই পাশে জ্বলতে থাকা ল্যাম্পপোস্টের আলো আজ তার কাছে ফিকে লাগছে। চারপাশে মানুষের চলাফেরা, ব্যস্ত যানবাহনের হর্ন, শহরের কোলাহল, সব কিছু যেন তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। সে শুধু হাঁটছে উদ্দেশ্যহীনভাবে। আর প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে তার মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুলটি বুঝি সে আজই করে ফেলেছে। হঠাৎ কারো চিৎকারে অন্তরার ঘোর কাটল। এই যে আপনি, কানে কি শুনতে পান না? এতক্ষণ ধরে সিগন্যাল দিয়ে যাচ্ছি, আপনার কোনো হুঁশ নেই? এই যে মিস, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কর্কশ কণ্ঠের সেই ডাক শুনে থমকে দাঁড়ালো অন্তরা। ধীরে ধীরে চোখ তুলে তাকালো সামনে থাকা মানুষটার দিকে। রাতের মৃদু আলোয় যুবকটির মুখটা স্পষ্ট হতেই তার ভ্রু কুঁচকে গেল। যুবকটি কিছুক্ষণ অন্তরার দিকে তাকিয়ে থেকে অবাক গলায় বলল, আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে। একটু থেমে আবার বলল, ও হ্যাঁ, আপনি ফারহাদের বোন না? শেষ কথাটা যেন অন্তরার নিস্তেজ হয়ে যাওয়া শরীরে নতুন করে প্রাণ ফিরিয়ে দিল। এতক্ষণ যে মানুষটা নিচের চারপাশের কিছুই বুঝতে পারছিল না, সে হঠাৎ করেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার পরিচয় মনে করতে পারল। চোখের পানি মুছে সে দ্রুত এগিয়ে গেল। রাফিন ভাইয়া, আপনি প্লিজ আমাকে হেল্প করেন, প্লিজ। অন্তরার এমন আকুতিতে রাফিন কিছুটা অবাক হয়ে বলল, আপনি তো আমার নামও জানেন দেখছি। অন্তরা অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, আপনি আমার ভাইয়ার একমাত্র বেস্ট ফ্রেন্ড। আপনার নাম শুধু নাম না, আপনার সম্পর্কে অনেক কিছুই জানি, কিন্তু এসব জানার সময় এখন নেই। প্লিজ আগে আমাকে বাঁচান। রাফিনের মুখের অবাক ভাবটা আরও গাঢ় হলো। সে দ্রুত বলল, হ্যাঁ অবশ্যই, বলুন কি সাহায্য চাই আপনার। তারপর অন্তরার হাতে থাকা ব্যাগগুলোর দিকে তাকিয়ে প্রশ্ন করল, কিন্তু তার আগে একটা কথা বলেন, এত রাতে এসব ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিলেন? আপনি কি বাসা থেকে পালিয়ে এসেছেন? অন্তরা কিছুক্ষণ নীরব রইল। বুকের ভেতরের কষ্টটা যেন আবারও তীব্র হয়ে উঠল। তবুও নিজেকে সামলে ছোট করে বলল, মনে করেন তাই। পরে আপনাকে সব বলবো, কিন্তু তার আগে প্লিজ আমাকে একটা জায়গায় নিয়ে চলুন। রাফিন ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কোথায়?
অন্তরা এক মুহূর্ত দেরি না করে বলল, কাজী অফিস। তারপর কাপা গলায় যোগ করল, প্লিজ আর কিছু জিজ্ঞেস করবেন না, অনেক দেরি হয়ে গেছে। রাফিন কিছুটা অস্বস্তি নিয়ে বলল, কিন্তু একটা কথা বলেন, আপনি যার সাথে পালিয়ে যাচ্ছেন সে কি এখন কাজী অফিসে অপেক্ষা করছে? অন্তরার মুখটা মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল। আহানের কথা মনে পড়তেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তবুও সে নিজেকে শক্ত রেখে বলল, ওখানে গেলেই সব দেখতে পাবেন, তার আগে প্লিজ আমাকে নিয়ে চলুন। রাফিন আর কোনো প্রশ্ন করল না। হয়তো অন্তরার চোখের অসহায়ত্ব তাকে নীরব করে দিয়েছিল। আচ্ছা, বাইকে বসুন। রাতের নির্জন রাস্তা ধরে বাইক ছুটে চলল। চারপাশের শহর তখন ধীরে ধীরে ঘুমের চাদরে ঢেকে যাচ্ছে। রাস্তার বাতিগুলো একটার পর একটা পেছনে ফেলে যাচ্ছে তারা। বাইকের পেছনে বসে থাকা অন্তরা এক দৃষ্টিতে তাকিয়ে ছিল অন্ধকার রাস্তার দিকে। চোখের সামনে বারবার ভেসে উঠছিল আহানের মুখটা। যে মানুষটার কাছে নিজের সবটুকু বিশ্বাস নিয়ে এসেছিল, সেই মানুষটাই আজ তাকে ফিরিয়ে দিয়েছে। মনের এক কোণে একটা অজানা ভয়ও বারবার কড়া নাড়ছিল। রাফিন মাঝে মাঝে রিয়ার ভিউ মিররে অন্তরার দিকে তাকাচ্ছিল। মেয়েটার চোখের জল সে দেখতে পাচ্ছিল না, কিন্তু তার নীরবতাই সব বলে দিচ্ছিল। কিছুক্ষণ পর বাইক এসে থামলো একটি কাজী অফিসের সামনে। রাফিন বাইকে বসেই বলল, এই যে আমরা এসে গেছি, এখন আপনি যান, বিয়ে করেন, আর আমি বাসায় যাই। অন্তরা দ্রুত বাইক থেকে নেমে তার দিকে তাকালো। তারপর বলল, প্লিজ ভেতর পর্যন্ত আমাকে রেখে আসেন। রাফিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, বেস্ট ফ্রেন্ডের বোন বলে এত কিছু করছি, কিন্তু ফরহাদ যেন কোনোভাবেই জানতে না পারে যে আমি আপনাকে পালিয়ে বিয়ে করতে সাহায্য করেছি। অন্তরা কোনো উত্তর দিল না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর ধীর পায়ে কাজী অফিসের ভেতরের দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকতেই রাফিন বলল, এইবার তাহলে আমি আসি। অন্তরা থেমে পেছনে ফিরে তাকালো। তারপর ছলছল চোখ নিয়ে বলল, এতটুকু যখন হেল্প করেছেন তাহলে বিয়ে পড়ানো পর্যন্ত থাকেন প্লিজ। রাফিন চোখ বড় বড় করে ফেলল। তারপর বলল, পাগল নাকি আপনি? ফরহাদ জানতে পারলে আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে, আর জোর করবেন না প্লিজ। অন্তরার চোখ আবারও ভিজে উঠল। রাফিন ভাই প্লিজ, প্লিজ না করবেন না। মেয়েটার অসহায় মুখটা দেখে রাফিনের বুকের ভেতর কেমন যেন একটা মায়া জন্ম নিল। সে আর না বলতে পারল না। আচ্ছা ঠিক আছে, থাকছি, কিন্তু পরে যদি বিপদ হয় আমি কিন্তু আপনাকে দায়ী করব। অন্তরা কিছু বলল না, শুধু চোখের পানি লুকিয়ে ফেলল। কাজের সামনে রাখা চেয়ারে বসেছিল অন্তরা। তার পাশেই দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল রাফিন। বারবার হাতের ঘড়ির দিকে তাকাচ্ছিল সে। রাত তখন প্রায় 10:45। সময় যেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, কিন্তু যার জন্য এই আয়োজন তার কোনো দেখা নেই। অবশেষে রাফিন বিরক্ত হয়ে বলল, কি হলো, আপনার উনি এখনও আসছেন না কেন? অন্তরা কোনো উত্তর দিল না, শুধু স্থির দৃষ্টিতে বসে রইল। তারপর হঠাৎ কাজের দিকে তাকিয়ে বলল, কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। কাজী অবাক হয়ে তাকিয়ে বললেন, পাত্র ছাড়া বিয়ে? ফাইজলামি পাইছেন নাকি? রাফিনও অবাক হয়ে বলল, উনি তো ঠিকই বলেছেন, আপনার উনি এখনও আসছেন না কেন? অন্তরা ধীরে ধীরে চোখ বন্ধ করল। নিজের ভেতরের ভাঙনটাকে শক্ত করে আটকে রাখার চেষ্টা করল। তারপর শান্ত গলায় বলল, যদি বলি পাত্র এখানেই আছে? রাফিন চারপাশে তাকিয়ে বলল, কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। অন্তরা ধীরে ধীরে তার দিকে বলল, নিজেকে আয়না ছাড়া কখনো দেখা যায় না? রাফিন কয়েক সেকেন্ড বোকার মতো তাকিয়ে রইল। কথাটার মানে যেন তার মাথায় ঢুকলো না। সে বিরক্ত হয়ে বলল, এই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? অন্তরা এবার কাজের দিকে তাকিয়ে বলল, কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করুন, পাত্র আমাদের সাথেই উপস্থিত আছেন। তারপর ধীরে ধীরে রাফিনের দিকে তাকিয়ে বলল, উনিই পাত্র। কথাটা শুনে রাফিনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য তার মনে হলো চারপাশের সব শব্দ থেমে গেছে। সে কি শুনল? অন্তরা তাকে বিয়ে করতে চাইছে। যে মেয়েটাকে সে এতক্ষণ সাহায্য করার জন্য নিয়ে এসেছে, সেই মেয়ে এখন তাকে নিজের পাত্র বলে পরিচয় দিচ্ছে।
রাফিনের মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। কাজী অফিসের মতো একটা জায়গায় দাঁড়িয়ে সে অন্তরাকে কিছু বলতেও পারছে না, কারণ এখন কোনো ঝামেলা তৈরি হলে পরিস্থিতি আরও খারাপ হবে। সে শুধু নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। মুহূর্তের মধ্যেই তার জীবনটা এমন এক মোড় নিয়েছে যার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। কাজী সাহেব এবার তাড়া দিয়ে বললেন, কি হলো, বিয়ে পড়াবো নাকি? রাত অনেক হয়ে গেছে। রাফিনের তখন আর কিছুই করার ছিল না। বিয়ে করতে না চাইলে যদি অন্তরা বাড়াবাড়ি করে ফেলে, এতে অনেক ঝামেলার সাথে জড়িয়ে যেতে হবে। তার নামে কলঙ্ক লাগিয়ে দিতে পারে, নানান ধরনের দোষ চাপিয়ে দিতে পারে। এসব ভেবে সে নিজেকে মনস্থির করতে বাধ্য হলো। সে একবার চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। তারপর ধীরে ধীরে চেয়ারে গিয়ে বসলো। অন্তরা নীরবে তার পাশে এসে বসলো। ছোট্ট ঘরটায় তখন কাজী সাহেবের গম্ভীর কণ্ঠে এক একটা প্রশ্ন ভেসে আসছে। রাফিন কিছুই বলল না, সে একদম চুপ ছিল। যা বলার অন্তরাই বলল। কাজী সাহেব বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। প্রশ্নগুলো একে একে করা হচ্ছিল আর রাফিন নির্বাক হয়ে বসেছিল। সব কিছু যেন তার কাছে স্বপ্নের মতো লাগছিল। এমন একটা রাত, এমন একটা পরিস্থিতি সে কখনো কল্পনাও করেনি। অন্যদিকে অন্তরার চোখ বারবার ভিজে উঠছিল, কিন্তু সে কোনোভাবেই নিজের দুর্বলতা প্রকাশ করল না। কাজী সাহেব যখন কবুল বলতে বললেন, তখন কয়েক মুহূর্তের জন্য দুজনেই নীরব হয়ে গেল। তারপর রাফিন ধীর কণ্ঠে বলল, কবুল। একইভাবে অন্তরার কাছে থেকেও 3 বার কবুল নেওয়া হলো। কবুল শব্দটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই যেন তাদের জীবনের একটা অধ্যায় শেষ হয়ে গেল, আর শুরু হলো নতুন এক অধ্যায়। কাজী সাহেব দোয়া পড়ে বিয়ে সম্পন্ন হওয়ার ঘোষণা দিলেন। আলহামদুলিল্লাহ, আপনাদের বিয়ে সম্পন্ন হয়েছে। ঘরের নীরবতা আরও গভীর হয়ে গেল। রাফিন কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর ধীরে ধীরে অন্তরার দিকে তাকালো। দুজনের চোখ মিলল। কেউ কিছু বলল না, শুধু দুজনেই বুঝতে পারলো আজ থেকে তাদের জীবন আর আগের মতো থাকবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন এবং পরবর্তী পর্ব পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।